আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫। ভয়েস অফ আমার দেশ চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন জনপ্রিয় পত্রিকা আমার দেশ। বিশেষ প্রতিবেদনে আমরা আজকে দেখতে পাচ্ছি প্রথম পাতায় ১,০০,০০,০০,০০,০০০ টাকা পাচারে মেঘনা গ্রুপ। একটা গোয়েন্দা প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি তদন্ত শুরু করেছে এনবিআর। ৭১ টিভির মালিকানায় মেঘনা গ্রুপ। মোস্তফা কামাল ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ। প্রিয় দর্শক, চলুন প্রতিবেদনটির কিছু অংশ আমরা পড়ে আসি। দেশের বৃহৎ শিল্প শিল্প গ্রুপগুলোর একটি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, যাকে আমরা সংক্ষেপে চিনে থাকি এমজিআই। এই গ্রুপের বেসরকারি অর্থনৈতিক অঞ্চলও রয়েছে। বিলিয়ন ডলারের প্রতিষ্ঠানগুলোর একটি তারা। কিন্তু এই শিল্প গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে ১,০০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 ,সিটি বোর্ডের কাছে প্রতিষ্ঠানটির অর্থ পাচারের সব ধরনের গোয়েন্দা প্রতিবেদন থাকা সত্ত্বেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রতিষ্ঠানটির সব অপরাধ যেন মার্জনীয়। সম্প্রতি রাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে মেঘনা গ্রুপের জালিয়াতি ও অর্থ পাচারের তথ্য উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সম্প্রতি এনবিআরের কাছে পৃথক আরেকটি চিঠি পাঠিয়ে মেঘনা গ্রুপের অভিযোগ প্রতিষ্ঠিত হলে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। এদিকে মেঘনা গ্রুপের অর্থ পাচার ও রাজস্ব জালিয়াতির বিষয়ে এখনও ব্যবস্থা না নেওয়ায় বিস্ময়ে প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান আমার দেশকে বলেন, এনবিআরের দুর্বলতার সুযোগে দেশের রাজস্ব আদায়ের হার পৃথিবীর সর্বনিম্ন পর্যায়ে। তারা একেকজন মতিউর তৈরি করে বলেই ভ্যাট ট্যাক্স ও অর্থ পাচারের সুযোগ তৈরি হয়। জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগ বিষয়ে এনবিআরের বক্তব্য পাওয়া গেলেও আমাদের প্রশ্নের জবাব পাওয়া যায়নি মেঘনা গ্রুপের পক্ষ থেকে। তাদের বক্তব্য চেয়ে লিখিত ও মৌখিকভাবে অনুরোধ জানানো হয়েছিল আমার দেশের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি মোস্তফা কামাল ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ। মেঘনা গ্রুপ মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামাল, তার স্ত্রী বিউটি আক্তার এবং তাদের সন্তানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। গত ১০ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে। প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি। যমুনায় দুই পক্ষের বৈঠক। ভোট জুনের পরে যাবে না, আইন উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে সন্তুষ্ট নয় বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট করে নির্বাচনের ডেডলাইন আমাদের দেননি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা স্পষ্ট বলে দিয়েছি যে আমাদের কাট অফ টাইম ইজ ডিসেম্বর। গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এমন কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ৫০,০০০ কোটি টাকার বৈদেশিক দায় শোধ করেছে সরকার, মত বিনিময়ে বাণিজ্য উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার গত ৮ মাসে পতিত হাসিনা সরকারের ৫০,০০০ কোটি টাকার বেশি বৈদেশিক দায় শোধ করেছে বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, ১৫ বছরের শাসনামলে দেশের সব প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করে গেছে স্বৈরাচারী হাসিনা সরকার। তাদের বিশাল দায়দেনা এই সরকারের উপর এসে পড়েছে। প্রিয় দর্শক, আমরা আসছি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে দেখতে পাচ্ছি প্রধান বিচারপতির সংস্কার রোডম্যাপের প্রশংসায় কূটনীতিকরা। আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক, পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে তদন্ত কমিশনকে প্রধান উপদেষ্টা। আরও দেখতে পাচ্ছি আকাশ প্রতিরক্ষায় অত্যাধুনিক রাডার বসালো বিমান বাহিনী। আমরা আরও দেখতে পাচ্ছি সারা দেশে স্বস্তির বৃষ্টি, সুনামগঞ্জে বন্যার পূর্বাভাস। আরও দেখা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় জুয়ার বিজ্ঞাপন বন্ধ চেয়ে হাইকোর্টে রিট, সেলিব্রিটিদের ব্যবহার। মিয়ানমারে ৮৮৫ জনকে সেবা সশস্ত্র বাহিনীর। ৩টি ভবনের নির্মাণ কাজ বন্ধ, জরিমানা ১.৫ লাখ টাকা। নারায়ণগঞ্জের ২১ শহীদ পরিবারকে ৪২ লাখ টাকার চেক প্রদান। প্রিয় দর্শক, আমরা আসছি আমার দেশের মহানগরী তৃতীয় পাতায়। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
এখন 26.51 বিলিয়ন ডলার। মার্চ মাসে প্রবাসী আয় $329 কোটি। বৈধ পথে রিমিটেন্স বৃদ্ধি ও রপ্তানিতে প্রবৃদ্ধির কারণে বাড়ছে বললেন সংশ্লিষ্টরা। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে। গত মঙ্গলবার দিন শেষে মোট রিজার্ভ ছিল $26.51 বিলিয়ন, আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী গ্রস রিজার্ভ ছিল $21.18 বিলিয়ন। এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন জানুয়ারি-ফেব্রুয়ারি দায় বাবদ $175 কোটি পরিশোধের পর গত ৯ মার্চ রিজার্ভ নেমেছিল $19.70 বিলিয়ন। মূলত অর্থ পাচার কমে যাওয়ার, বৈধ পথে রিমিটেন্স বৃদ্ধি এবং রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধির কারণে রিজার্ভ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে হুন্ডি ও রিজার্ভ থেকে ডলার বিক্রি করে সহায়তা দেওয়ার কারণে প্রতি মাসেই কমেছিল। দেশের ইতিহাসে ২০২২ সালের আগস্টে রিজার্ভ উঠেছিল সর্বোচ্চ $48.06 বিলিয়ন। সেখান থেকে প্রতি মাসে কমতে কমতে সরকার পতনের আগে জুলাই শেষে তা $20.39 বিলিয়ন নেমেছিল। তবে সরকার পতনের পর আর রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করছে না কেন্দ্রীয় ব্যাংক, উল্টো ব্যাংকগুলো থেকে রিজার্ভ কিনছে। প্রিয় দর্শক, আমরা আরো দেখতে পাচ্ছি বিএনপি, জামাত, এনসিপি তাদের নেতাদের সঙ্গে মার্কিন কূটনীতিকের বৈঠক। দ্রুত নির্বাচন না হলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলেছেন বিএনপি। ডিসেম্বর বা জুনে নয়, রোজার আগে নির্বাচন চাই জামাত। নির্বাচনের আগে সংস্কার চাই বলেছে এনসিপি। ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক গতকাল বুধবার ঢাকা পৌঁছেই বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে পৃথক বৈঠক করেছেন বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপির নেতাদের সঙ্গে। ঢাকায় নিযুক্ত মার্কিন ডেপুটি রাষ্ট্রদূতের গুলশান বাসভবনে এই বৈঠকগুলো হয়। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আদালতে দুই মন্ত্রী। কারাগারের ভেতরেই ভালো আছি বললেন শাহজাহান। আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার হওয়া সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, বাহিরের চেয়েও কারাগারের ভেতরেই ভালো আছি। দেশের অবস্থা কি হবে ভবিষ্যৎ বলে দেবে। ইনু বলেছেন, দিন আমাদেরও আসবে। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে শুনানি শুনছিলেন সাবেক দুই মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন। শুনানির এক পর্যায়ে ইনু হেসে মেননকে লক্ষ্য করে বলেন, দিন আমাদেরও আসবে। এই কথা বলার পর তার দিকে মুচকি হাসি দেন মেনন। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে কয়েকজন মন্ত্রী এমপির সঙ্গে রিমান্ড ও গ্রেফতার শুনানির জন্য আওয়ামী লীগের সহযোগী দুটি দলের নেতা জাসদের ইনু ও ওয়ার্কার্স পার্টি মেননকে কাঠগড়ায় তোলা হয়। শুনানির সময় পাশাপাশি দাঁড়ান ইনু ও মেনন। প্রিয় দর্শক, আসছি আন্তর্জাতিক প্রতিবেদনে। আমরা দেখতে পাচ্ছি আমেরিকার চেয়ে চীন ভালো বন্ধু। জিনপিং মালয়েশিয়া সফরে। মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের আমন্ত্রণে ৩ দিনের গুরুত্বপূর্ণ সফরে কুয়ালালামপুর গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুর পৌঁছান তিনি। দক্ষিণ পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবেই এই সফর তার। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি কাতার সফরে সিরিয়ার প্রেসিডেন্ট আল সারা। প্রথমবারের মতো সরকারি সফরে কাতার গিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা। সেখানে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। আমরা আরও দেখতে পাচ্ছি ভারতের অস্ত্র বিক্রিতে টার্গেট রাশিয়ার ক্রেতারা। ভারতকে একটি বৈশ্বিক কারখানায় রূপান্তরিত করার চেষ্টা করছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই লক্ষ্যে নিজ দেশে তৈরি করছেন কম দামের আইফোন এবং ওষুধ। এখন জোর দিয়েছেন অস্ত্র রফতানির উপর। আর এই তালিকায় যুক্ত হয়েছে ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার এবং যুদ্ধজাহাজ। কারণ ইউক্রেনে আগ্রাসন শুরুর পর রাশিয়া অস্ত্র রপ্তানি কমিয়ে দিয়েছে, আর সেই জায়গাটি এখন দখল করতে চায় ভারত। প্রয়োজনে এই খাতে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের মাধ্যমে ঋণ সুবিধা দেবে ভারত। প্রিয় দর্শক, আমরা একটা গ্রাফিতি দেখতে পাচ্ছি। দেখানো হয়েছে পশ্চিম গাজা শহরের নাসরপাড়ায় বুধবার ধ্বংসস্তূপের কাছে নির্মিত একটি আশ্রয়স্থলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন বাস্তুচ্যুতরা। গাজায় নিহত ছাড়ালো ৫১,০০০। কোনো
ত্রাণ সহায়তা প্রবেশ করবে না, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছে। গাজা ফিলিস্তিনিদের গণকবর, এমএসএফ। মৃত্যুর মিছিল যেন থামছেই না অবরুদ্ধ গাজা ভূখণ্ডে। ইসরায়েলের অব্যাহত হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৩০ জন। এসব হামলায় আহত হয়েছেন অর্ধশত। প্রায় ১৮ মাস ধরে চলা এই হামলায় কমপক্ষে ৫১,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ১,১৬,৩৪৩ জন। এমন তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে গাজা ভূখণ্ডে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন ১৯ জন, আহত হয়েছেন আরও ৬৯ জন। এদের মধ্যে গাজা শহরে নিহতের সংখ্যা ১০। নিহতদের মধ্যে মধ্যে একজন আলোকচিত্রীও রয়েছেন। এছাড়া উত্তরে আরও একটি বাড়িতে হামলায় ৩ জন নিহত হয়েছেন। প্রিয় দর্শক, আসছি আমার দেশের ষষ্ঠ পাতা সম্পাদকীয়তে। আলফা জাহানামের নিবন্ধ গানের সুরে বলতে হয়, দেখা না দিলে আপা কথা কইও না। প্রতিবেদনটি বলা হয়েছে, হাসিনা পালায় না, এটা গ্রাফিতি দেখতে পাচ্ছি। মুজিবের পতনের সময়ে চেয়েও এবার আওয়ামী লীগের পরিস্থিতি আরও খারাপ। মুজিবের পতনের পর আওয়ামী লীগ নেতারা দেশ ছেড়ে পালিয়ে যাননি, কিন্তু হাসিনা শুধু নিজে পালাননি, পুরো মন্ত্রিসভা এবং এমপি পালিয়ে গেছেন। পলাতক এই দলের পুনর্গঠনের দায়িত্ব কেউ নেবেন না, কারণ যারাই দলের দায়িত্ব নিক না কেন, হাসিনা অতীতের মতো তাদের সন্দেহের চোখে দেখবেন। প্রিয় দর্শক, আমরা আরো দেখতে পাচ্ছি, ভোক্তা স্বার্থ আমলে নিন, ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি নিয়ে প্রতিবেদন। আমরা আরো দেখতে পাচ্ছি, মুসলিম দমনের আরেক অধ্যায়, ভারতের ওয়াকফ আইন। ভারতে ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে দেশটির মুসলিম সম্প্রদায়ের উপর নানাভাবে দমন পীড়ন শুরু হয়। এরই ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজন হল ওয়াকফ বিল পাস। ভারতের বিজেপি ও মোদী সরকারের প্রকাশ্যে অবস্থান হলো ভারত হিন্দুদের দেশ, মুসলমানরা বহিরাগত। মুসলমানদের তারা নিজেদের জন্য হুমকি হিসেবে মনে করে, সে কারণে মুসলমানদের দমনের লক্ষ্যে গ্রহণ করেছে একের পর এক নানা ধরনের পদক্ষেপ। মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে অব্যাহতভাবে চলছে সাম্প্রদায়িক উস্কানি, অপপ্রচার, আক্রমণ ও হত্যার ঘটনা। প্রিয় দর্শক, আমরা আরো দেখতে পাচ্ছি মতামতের খবরে, আবারও ফিরে আসুক গ্রামের কোলাহলময় বিকাল। একসময় গ্রাম বাংলার বিকাল মানেই ছিল কোলাহল, প্রাণচাঞ্চল ও নির্ভেজাল আনন্দ। স্কুল ছুটির ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই ছেলেমেয়েরা বই খাতা ফেলে ছুটে যেত খেলার মাঠে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, ডাংগুলি, রেডি গো ইন, দড়ি লাফ সহ কেউ আবার মেতে উঠত গোল্লা ছুটে। সেই বিকাল ছিল নিঃশ্বাস নেওয়ার মতো এক নির্মল আনন্দময় সময়। সেখানে যেখানে ছিল না কোনো চিন্তার বোঝা, ছিল না প্রযুক্তির দৌরাত্ম্য, ছিল শুধু প্রকৃতি আর আনন্দ। গ্রামে আগেই সেই চিত্র আর দেখা যায় না। গ্রামে সীমিত যেসব মাঠ ও খোলা জায়গা আছে, তাও এখন খালি, নিস্তব্ধ। এর একটি প্রধান কারণ হলো বর্তমান প্রজন্মের শিশু কিশোররা ব্যস্ত মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম, গেম, কার্টুন, ভিডিও তৈরি সহ অনেক কিছু নিয়ে। প্রিয় দর্শক, মেইল বক্সের খবরে আমরা দেখতে পাচ্ছি, বিনিয়োগ সম্মেলনে অহেতুক সমালোচনা নয়, দাবি ক ইউনিটে ভর্তি পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি ত্রুটিপূর্ণ, গ্রামীণ উন্নয়নে নজর দিন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি অভিমতের খবরে, বাংলা নববর্ষ উদযাপনের রাজনীতি, নাজিব ওয়াদুদ। উপনিবেশিক এবং বৈশ্বিক প্রভাবের কারণে আজকাল বাংলা দিন, মাস ও বছর তেমন একটা অনুষ্ঠিত হয় না, অথচ বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়। এটা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, লিখেছেন সাহিত্যিক ও সাংবাদিক নাজিব ওয়াদুদ। আপনারা পরবর্তীতে পড়ে নেবেন। আমরা ফিরে যাচ্ছি এই মুহূর্তে বিশ্ব অর্থনীতিতে নতুন ব্যবস্থার পূর্বাভাস, ট্রাম্পের শুল্ক নীতি। মোহাম্মদ আন নাজমুস সাকিব খান লিখেছেন প্রতিবেদনটি। উনি একজন পিএইচডি গবেষক, ইনস্টিটিউট অফ এনার্জি কনভার্সন, চাইনিজ একাডেমি অফ সায়েন্স, গুয়াংজু, চায়না থেকে। নতুন বিশ্ব ব্যবস্থায় সবুজ তালিকাভুক্ত দেশগুলো ডলারের সঙ্গে তাদের মুদ্রার বিনিময় হার নির্ধারণ করে এমন একটি চুক্তি করবে, যেখানে যখনই ডলারের মান খুব বেশি বাড়বে, তারা তাদের মুদ্রার মান তার বিপরীতে বাড়িয়ে দেবে। আরো দেখতে পাচ্ছি, এনসিপি
তৃতীয় শক্তি না স্বপ্নভঙ্গের অধ্যায় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মোহাম্মদ আকিবুল ইসলাম, শিক্ষার্থী, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আসছি আমার দেশের অষ্টম পাতা দেখতে পাচ্ছি বালুখেকোদের থাবায় ভাঙছে দনগোদা নদী, বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি, দিক পরিবর্তন হচ্ছে পানি প্রবাহের, স্কুল বাজার সহ স্থাপনা রক্ষার আকুতি। আমরা আরো দেখতে পাচ্ছি হাওরে দোল খাচ্ছে হলুদ শীষ 2,23,502 হেক্টর জমিতে বড় ধান চাষ হয়েছে। এবার লক্ষ্যমাত্রা অর্জিত হবে, আঞ্চলিক উপপরিচালক বলেছে। আগাম জাতের দেশি ধান কাটা শুরু। আরো দেখতে পাচ্ছি দর্শক, আমরা রপ্তানি হচ্ছে কুমিল্লার বাটিক কাপড়, বছরে উৎপাদন 40 থেকে 45 কোটি টাকার পোশাক, দুটি গ্রামে 15টিরও বেশি কারখানা, উৎপাদনকারীরা চান সরকারি পৃষ্ঠপোষকতা। আরো দেখতে পাচ্ছি দর্শক, খবরে আমরা রাজশাহীর খবর, 20,000 কোটি টাকার কৃষি বাজার রাজশাহীতে প্রতি বছর প্রধান 10টি ফল যে পরিমাণ উৎপাদিত হয় তার বর্তমান বাজার মূল্য 20,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। 10 বছর আগে এই পরিমাণ ছিল প্রায় 4,000 কোটি টাকা। জেলার 9টি উপজেলায় গত 10 বছরে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে 35%। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে 10 বছরের প্রতিবেদন ও ফসলের বাজার দর বিশ্লেষণ করে এমন তথ্য মিলছে। প্রিয় দর্শক, সারা দেশের খবরে আমরা দেখতে পাচ্ছি 10তম পাতায় বর্ণাঢ্য আয়োজনে ইবিতির নববর্ষ উদযাপন, গফরগাঁওয়ে ঘুড়ি উৎসব। আরো দেখতে পাচ্ছি দখল দূষণে অস্তিত্ব হারাচ্ছে কুমিল্লার গোমতী নদী, নদী তীরে মানববর্জ্য কচুরিপানা, বাসিন্দাদের বাড়িঘর ও নগরীর ড্রেনের দূষিত ময়লা আবর্জনা মিশে নদীর পানি বিষাক্ত হয়ে উঠেছে। আরো দেখতে পাচ্ছি পটুয়াখালীতে 25 শহীদ পরিবারকে চেক প্রদান। আরো দেখতে পাচ্ছি দর্শক, সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু, শেরপুর সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা আসছি আমার দেশের একদম শেষের পাতার খবরে দেখতে পাচ্ছি দুই দলের জন্যই ইতিবাচক ভাবছেন বিশ্লেষকরা। লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে ডাক্তার শফিকের সাক্ষাৎ। ছাত্র জনতার গণঅভ্যুত্থান, 5 আগস্ট আওয়ামী ফ্যাসিবাদ পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমে পরিবর্তন হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করলেও আগামী জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে জোর আলোচনা। বিশেষ করে দেশের প্রধান দুটি দল বিএনপি ও জামায়াতে ইসলামের তৎপরতা চোখে পড়ার মতো। নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে দল দুটির মধ্যে কিছুটা দ্বিমত বা অঘোষিত একটা দূরত্ব সৃষ্টি হয়েছে বলে অনেকে মনে করেন। প্রিয় দর্শক, আমরা আরো দেখতে পাচ্ছি সরকারি রাজস্ব দলীয় সুবিধাভোগীদের পকেটে, হাসিনার দুঃশাসন নিয়ে প্রতিবেদন করা হয়েছে। কর অব্যাহতি সুবিধা বাতিলের সুপারিশ আয়কর টাস্কফোর্স কমিটির, আয়কর অব্যাহতির সুযোগে অর্থ পাচার, আয়কর অব্যাহতি সুবিধার আওয়ামীকরণ। আরো দেখতে পাচ্ছি দর্শক, পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধে দুর্বিষহ যানজট, 6 দাবিতে সারা দেশে কর্মসূচি। টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান সহ 6 দাবিতে ঢাকা সহ সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে রাজধানীর 7 রাস্তা মোড় সহ দেশের গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে বিক্ষোভ করা তীব্র যানজট তৈরি হয়, চরম দুর্ভোগ পোহান পথচারী ও কর্মজীবীরা। প্রিয় দর্শক, আমরা আরো দেখতে পাচ্ছি প্রিমিয়ার ব্যাংকে 1.5 কোটি টাকা জরিমানা। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান হেফজুল বারী মোহাম্মদ ইকবালের ব্যাংক হিসাব স্থগিত রাখতে নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফইউ। তবে ওই নির্দেশনা অমান্য করে তার জব্দ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুযোগ দেয় প্রিমিয়ার ব্যাংক। এই জন্য ব্যাংকটিকে 1,11,00,000 টাকা এবং $30,000 সমপরিমাণ 36,90,000 টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার জরিমানার চিঠি ব্যাংকে পাঠিয়েছে বিএফআইইউ। প্রিমিয়ার ব্যাংকের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফরের কাছে বক্তব্য জানতে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হলে কোনো উত্তর দেননি তিনি। ব্যাংকটির জনসংযোগ বিভাগে কল করা হলে তারা এই বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। জব্দ অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিলেন ইকবাল, এ নিয়ে একটি প্রতিবেদন আমরা পড়েছি। প্রিয় দর্শক, আরো দেখতে পাচ্ছি বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক দৃঢ় করাই অগ্রাধিকার, 15 বছর পর আজ বৈঠক পররাষ্ট্র সচিব পর্যায়ে। আরো দেখতে পাচ্ছি দল নিবন্ধনের শর্ত শিথিল হচ্ছে, বাড়ছে না সময়। বিশাল
বিশ্বের ১০০ প্রভাবশালী তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস হিন্দুদের ধর্মীয় ট্রাস্টে মুসলিমদের জায়গা হবে তো? এটা নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো প্রতিবেদন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।